কাল পর্যন্ত এই গ্রাম প্রচণ্ড খুশিতে ছিল, কিন্তু হঠাৎ করে এই গ্রামের সুখের ওপরে কারোর নজর পড়ে। একই রাতে গ্রামের 10টা লোক মারা যায়, আর তাও এই রকম ভয়ঙ্কর অবস্থায় যে মরার পরও সবার চোখ খোলা ছিল আর তাদের চেহারায় ভয়ের ভাব ছিল। এটা দেখে গ্রামবাসীরা ভয়ের চোটে থর থর কাঁপতে শুরু করে। মাধবপুরের ওপরে কালো মেঘের ছায়া ঘুরে বেড়াচ্ছে। এই সবার মৃত্যু কালো জাদুর জন্যই হয়েছে। পণ্ডিত মশাইয়ের এই কথা শোনা মাত্রই গ্রামের লোকেদের মনে একটা ভয়ের সাপ আসে। সবাই ভয়ের চোটে কাঁপতে শুরু করে। পণ্ডিত মশাই, এই লাশগুলো তো পাথরের মতন হয়ে গেছে যে। শাস্ত্রে লেখা আছে, কালো জাদুতে যারা মরে যায় সেই লাশগুলো হয় অনেক ভারী হয়ে যায় কিংবা অনেক হালকা হয়ে যায়। কখনো কখনো ওই লাশগুলো নিজেরাই নড়তে শুরু করে দেয়, আর তার মধ্যে থেকে ভয়ঙ্কর আওয়াজও বেরিয়ে আসতে থাকে। পণ্ডিত মশাইয়ের এই শব্দ মুখ থেকে বেরোনো মাত্রই লাশ একেবারে নিজেই নড়তে শুরু করে, আর তার মধ্যে থেকে এরকম ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আসে যেন কোনো আত্মা চিৎকার করছে। এটা শোনা মাত্রই পণ্ডিত মশাই আর গ্রামের সমস্ত লোকেরা ভয়ের চোটে ওখান থেকে পালাতে শুরু করে। গ্রামের লোকেরা ভয়ের চোটে থর থর কাঁপতে কাঁপতে প্রধান মশাইয়ের বাড়িতে পৌঁছান। প্রধান মশাই, আমাদের রক্ষা করুন, গ্রামে কোনো ভয়ঙ্কর কালো জাদু চালাচ্ছে। হ্যাঁ প্রধান মশাই, এক রাত্রে আমাদের গ্রামের 10টা লোক মারা গিয়েছে, আর ওদের শরীরে এমন অদ্ভুত ধরনের সব চিহ্ন রয়েছে যেন ওর মধ্যে কেউ কালো জাদু করে দিয়েছে বটে। হ্যাঁ, এই খবর আমিও পেয়েছি, ঠিক কথা। যে কালো জাদু ঠিক কে করছে, একবার নামটা বলুন প্রধান মশাই, ওকে আমরা জীবন্ত ছাড়বো না। এসো আমার সাথে, চলো। প্রধান মশাই সমস্ত গ্রামবাসীদেরকে একটা ঘন জঙ্গলে নিয়ে যান, যেখানে লোকেরা দেখতে পায় যে একটা মহিলা গাছের নিচে বসে একটা পুজো করছে। এরকম মনে হচ্ছিল যেন উনি কালো জাদুর জাল বিছাচ্ছেন। গ্রামবাসীরা রাগের চোটে একদম কেঁপে ওঠে আর ওই মহিলার ওপরে আক্রমণ করে। এরকম কেন করছো? আমার কথা তো শুনে নাও আগে। ওই মহিলা বারবার গ্রামবাসীদেরকে আটকানোর চেষ্টা করে, কিছু বলতে চাইছিল, কিন্তু গ্রামবাসীরা তার একটাও কথা শোনে না আর তাকে সেই গাছের সাথেই বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। একটা ছোট্ট বাচ্চা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সেই মহিলার মৃত্যুর পর গ্রামে মৃত্যুর তুফান থেমে যায়, যার কারণে প্রধান মশাইয়ের সম্মান আরো বেড়ে যায়। এখন তার মেয়ে শীতলও যুবতী হয়ে উঠেছে। প্রধান বাবু তার বিয়ে করাতে চাইছিলেন। আমি সকালে একটা ফটো পাঠিয়েছিলাম, দেখেছিস? হ্যাঁ, রিপ্লাইও তো করেছিলাম, গুড মর্নিং। গুড মর্নিং ওয়ালা ফটো নয়, ছেলের ফটোর কথা বলছি আমি। মা, আমি ছেলে দেখেছি, তোমাকে দেখার কোনো দরকার নেই। কি? কে ওই ছেলেটা? নাম কি তার? কোন বংশের সে? আমরা ঠাকুর বংশের। যে কোনো আজে বাজে বংশে তোমার বিয়ে আমরা দিতে পারবো না, বুঝেছ? বাবা, অজয়ও তো ঠাকুরই। কালকে ওকে ডেকে নাও একবার বাড়িতে, ওকে আগে দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে বিয়েটা দেবো কি দেব না। হ্যাঁ বাবা। শীতল অজয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বোঝাচ্ছিল যে তার বাবার সামনে কিভাবে ব্যবহার করবে। সবার আগে তো এইসব ফালতু কাপড় পরে যাবে না বাবার সামনে। শার্টের বোতাম বন্ধ রেখো আর দাড়ি ক্লিন শেভ, যাওয়া মাত্রই পা ছুঁয়ে প্রণাম করো। আরও কিছু থাকলে বলে দাও আমাকে, মনে করে নি আমি। হ্যাঁ, যদি বাবা জিজ্ঞাসা করে যে তোমার ইনকাম কত, তাহলে কি বলবে? 15,000। এর বেশি স্যালারি তো আমার বাবা চাকরকে দেন। তাহলে তাকেই বিয়ে করে নাও তুমি। সেম কাজ নয় না, আমি ঠাকুর আর সে সিনহা, পুরো একটা লেটারের তফাৎ। অজয় শীতলের বাবার সাথে দেখা করতে মাধবপুর আসে। গ্রামে পা রাখা মাত্রই অজয়ের চোখে একটা আশ্চর্য ছায়া দেখতে পাওয়া যায়। অজয় মাধবপুরকে আশ্চর্য নজরে দেখছিল, যেন এই গ্রামের সাথে তার কোনো পুরনো গভীর সম্পর্ক রয়েছে। যাই হোক, অজয় শীতলের বাড়িতে পৌঁছায়। বাবা, বাড়িতে আর কে কে আছে? আমি একাই থাকি আঙ্কেল, কিন্তু শীতল যে বলছিল মা বাবাও তোমার সঙ্গেই নাকি থাকে। হ্যাঁ হ্যাঁ, থাকে, কিন্তু এখন অন্য কোনো কাজে দিল্লিতে গেছে আর কি। অজয় প্রধান বাবুকে নিজের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু এরকম মনে হচ্ছিল যেন সে কিছু একটা লুকোচ্ছিল।
যাই হোক, শীতলের ফ্যামিলি অজয়কে পছন্দ করে নেয় আর বিয়ের কথা পাকা হয়ে যায়। আজ শীতল আর অজয়ের বিয়ে। শীতলের কাকু বিয়েতে উপস্থিত হওয়ার জন্য বেরোন। তক্ষুনি পাশের রুম থেকে অজয়ের চিৎকার শোনা যায়। কাকা, আমাকে রক্ষা করুন, বাঁচান, কেউ আছেন? অজয়ের এই ভয়ঙ্কর চিৎকার শোনা মাত্রই কাকুর মনে একটা ভয় চলে আসে। অজয়, তুই নিচে রয়েছিস? তাহলে পাশের ঘর থেকে কে আওয়াজ করছে? হতে পারে কেউ হয়তো উপরে এসছে কোনো কাজ করতে। এটা ভেবে কাকু রুমের ভেতরে যাওয়া মাত্রই দেখেন যে কোণায় অজয় ভয়ের চোটে বসে আছে। কি হয়েছে খোকা? আপনার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, ওই দেখুন। কাকু দেখতে পান যে অজয় দেয়ালে সাপের মতো চলছে আর ওনার দিকেই আসছে। কাকুর মনে ভয়ের তুফান উঠে যায়। অজয় তো ওখানে রয়েছে, তাহলে তুমি আবার কে? অজয় কাকুকে দেখে একটা ভয়ঙ্কর হাসি হাসে। এটা দেখে কাকু ওখান থেকে পালাতে শুরু করেন, কিন্তু দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। স্যার টায়ার না বদলালে প্রবলেম হতে পারে। নো প্রবলেম, আরে স্যার টায়ার নো প্রবলেম। এটা হলো ইউরোগ্রিপ উইথ উইন্ডশিল্ড টেকনোলজি, যাতে আছে বাইরে হার্ড আর ভেতরে সফট কম্পাউন্ড, যার ফলে টায়ার চলে বহু বছর সব রকম রোড কন্ডিশনে। ইউরোগ্রিপ লাগালে নো প্রবলেম। অজয়! অজয় কাকুর ওপরে প্রচন্ড জোরে আক্রমণ করে আর কাকু মারা যান। সবাই কাকুর অপেক্ষায় ছিল। শুভ মুহূর্ত কেটেই যাচ্ছিল। শীতল কাকুকে কল করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এখন তো কাকু ফোনও তুলছেন না। প্রধান মশাই, শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে যে, আপনি বললে বিয়ের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আগে শুরু করেন আপনি। পণ্ডিত মশাই বিয়ে করিয়ে দেন। বিয়ে শেষ হওয়া মাত্রই বাড়ির চাকর দৌড়তে দৌড়তে আসে। সাহেব, উমেশ কাকা বাড়িতে মরে পড়ে রয়েছে তো। ওখানে গিয়ে দেখতে পান যে উমেশের লাশ পড়ে আছে। তার চোখ খোলা আর চেহারা খুবই ভয়ঙ্কর দেখতে। মরার পরেও চোখ দুটো খোলা রয়েছে। মুখটা তো একবার দেখো, কিরকম ভয়ঙ্কর দেখতে লাগছে ওকে একবার। আজ থেকে 25 বছর পরে যখন এক রাত্রে গ্রামের 10টা লোক মারা গিয়েছিল, তখনই সবার চোখ দুটো এরকমই খোলা ছিল। সবার মুখগুলো এরকমই ভয়ঙ্কর দেখতে লাগছিল। কেউ কালো জাদু করে একে মেরে দিয়েছে। এটা শোনা মাত্রই গ্রামের লোকেরা ভয় পেয়ে ওঠে। শাস্ত্রতে বলা আছে যে কালো জাদুতে যে লাশগুলো থাকে, হয় তারা খুব ভারী হয়ে থাকে বা খুব হালকা হয়ে যায়, বুঝতে পেরেছো? কখনো সখনো ওই লাশগুলো নিজেরাই নড়তে থাকে, আবার তার মধ্যে থেকে ভয়ঙ্কর আওয়াজও বের হতে থাকে। পণ্ডিত মশাইয়ের এই কথা বলা মাত্রই বিদ্যুৎ চলে যায়। হাওয়ায় একটা আওয়াজ ছড়িয়ে পড়ে। লাশ নিজে নিজে নড়তে শুরু করে আর তার মধ্যে থেকে এরকম ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আসে যেন কোনো আত্মা চিৎকার করছে। এটা দেখে গ্রামবাসীরা ভয়ের চোটে পালাতে শুরু করে। লাশের কাছে শুধু পণ্ডিত মশাই আর প্রধান বাবু দাঁড়িয়েছিলেন। এর মধ্যে থেকে তো আমার ভাইয়ের অন্তিম সংস্কারও হবে না, বুঝেছো? কি করব এখন? পণ্ডিত মশাই, কোন একটা উপায় আপনি বলুন। আপনার ভাইয়ের শরীরের মধ্যে কোন এক আত্মার ছায়া ঢুকে পড়েছে। আপনি কোনো তান্ত্রিককে ডেকে নিয়ে আসুন, ও এর কোনো না কোনো উপায় অবশ্যই বের করবেন। প্রধান মশাই পণ্ডিত মশাইয়ের সাথে তান্ত্রিককে খুঁজতে বেরিয়ে পড়েন। লাশের কাছে কেউ ছিল না। লাশ ওখানে একাই পড়েছিল আর তার মধ্যে থেকে আশ্চর্য রকম ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছিল। কিছুক্ষণ পর যখন প্রধান বাবু আর পণ্ডিত মশাই তান্ত্রিকের সাথে ফেরত আসেন, তখন দেখতে পান যে লাশ ওখান থেকে উধাও হয়ে গেছিল। লাশটা কোথায় গেল? এখানেই তো ছিল। অনর্থ হয়েছে। যে এই কালো জাদু করেছে ওই লাশটাকে উধাও করেছে। লাশ যদি আমার সামনে থাকতো তাহলে জানতেই পারতাম যে কালো জাদুটা কে করেছিল। সবাই চিন্তায় ডুবে যায় যে আসলে লাশ কে গায়েব করেছে, এই কালো জাদু কে করছে। রাত্রির অন্ধকার, গ্রামের সমস্ত লোকেরা ভয়ের চোটে কাঁপছিল।
এখন দেখতে হবে যে এই ভয়ঙ্কর বিপত্তি থেকে কে তাদের বাঁচাবে। মাধবপুরের অন্ধকার আরো গভীর হতে যাচ্ছিল। প্রধানের ভাইয়ের লাশ গায়েব হওয়া একটা গোপন রহস্য হয়ে গেছিল। গ্রামবাসীদের মনে ভয়ের সাপ যাচ্ছিল। আসলে সে কোন শয়তান যে এই কালো জাদু করছিল? তক্ষুনি বাড়ির চাকর দৌড়তে দৌড়তে আসে। সাহেব, আমি নিজের চোখে কালকে রাত্রে অজয় দাদাকে দেওয়ালের ওপরে সাপের মতো উঠতে দেখেছিলাম। কিছুক্ষণ পরে যখন আমি বাড়ি গেলাম না, তখন দেখলাম তোমার ভাই মরে পড়ে আছে। চাকরের এই কথা শুনে সবার চোখ অজয়ের উপরে যায়। অজয়ের চেহারা ভয়ের চোটে সাদা হয়ে গেছিল। সে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি প্রধান মশাই বলেন, আরে কে আজেবাজে কথা বলছিস? আরে অজয় কি করে দেওয়াল বেয়ে বেয়ে উঠতে পারে? সবসময় নেশায় ডুবে থাকে, এখনো নেশাই হবে, সেই জন্যই তো এইসব বলছে। আরে দিদি, আমি কালকে রাত্রে হুঁশের মধ্যেই ছিলাম। আমি যেটা দেখেছি সেটা সত্যি। চাকরের কথায় কেউই পাত্তা দেয় না, কারণ সবাই ভাবে যে সে হয়তো নেশা করেছে। রাত্রি হয়ে যায়। শীতল আর অজয় ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ অজয়ের চোখ খুলে যায়। ঘড়িতে রাত্রির 1টা বাজছিল। সে চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে আসে, যেন কোনো ভূত তার পেছনে ছিল। সে শ্মশান ঘাটে পৌঁছায় আর ওখানে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। মাটি সরানো মাত্রই প্রধানের ভাই উমেশের লাশ সামনে চলে আসে। অজয় সেই লাশের সামনে মন্ত্র জাপ করতে শুরু করে। ওম তমসো বজ্র ক্রোধায়া সংকটহারা মৃতম জয়া। মন্ত্র জাপ করার সময়ই তার চোখ খুলে যায়, লাল রক্তের মতো, যেন কোনো শয়তান তার ভেতরে আছে। উমেশের লাশ আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে আর উড়ে উড়ে গ্রামের দিকে চলে যায়। রাত্রির অন্ধকার আরো ভয়ানক হয়ে গেছিল। উমেশের লাশ যেন একটা প্রেতের মতো মাধবপুরের রাস্তার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সে একটা বাড়ির দরজায় ধাক্কা দেয় আর ভয়ানক আওয়াজে ডাকতে শুরু করে, দিলীপ, দিলীপ। দিলীপের ঘুম ভেঙে যায়। উমেশের আওয়াজ শুনে তার মন ভয়ে কেঁপে ওঠে। এ তো উমেশের গলা মনে হলো। ও এখানে কি করে আসবে? দরজা খুলবে না কিন্তু। বউয়ের বারণ করা সত্ত্বেও দিলীপ দরজা খুলে দেয়। সামনে উমেশকে দেখে তার পায়ের নিচে মাটি খসে যায়। উমেশের চোখ লাল, যেন শয়তানের রূপ ধারণ করেছে। উমেশ, তুই? উমেশ একটা শয়তানি হাসির সাথে দিলীপের গলা চেপে ধরে আর সেটা ঘুরিয়ে দেয়। দিলীপ ওখানেই মরে যায়। এক রাতেই উমেশের আত্মা গ্রামের অনেকগুলো লোকের দরজায় ধাক্কা দেয়। পুরো গ্রাম ভয়ের অন্ধকারে ডুবে যায়। প্রধানের বাড়ি একবার আবার ভয়ের কালো ছায়ায় ডুবে যায়। দিলীপের বউ আর কিছু গ্রামবাসীরা প্রধানকে উমেশের আত্মার ভয়ঙ্কর কাহিনী শোনায়। প্রধানের চেহারা সাদা হয়ে ওঠে। এটা কি করে হতে পারে? আরে যে মরে গেছে সে চিৎকার করতে পারে কি করে? শুনুন প্রধান মশাই, নিজের কানে শুনেছি আমি। রাত্রে উমেশই সবার বাড়ি বাড়ি গিয়ে ডাকছিল। গলাটা এমন ছিল যেন কোনো শয়তান ওর ভেতরে ঢুকে পড়েছিল। হ্যাঁ, ওর মধ্যে কোনো শয়তানি রয়েছে। প্রথমে উমেশের লাশটাকে খুঁজতে হবে। কিন্তু তান্ত্রিক মশাই, কালো জাদু করছেটাকে? 7 দিন পরে অমাবস্যা রাত্রে সমস্ত রহস্য খুলে যাবে। আমি গোপন সাধনা করব, আত্মার শক্তিকে ডেকে নিয়ে আসব। গ্রামবাসীরা নির্ণয় নেয় যে এখন 7 দিন পর্যন্ত কেউ রাত্রিবেলা বাইরে বেরোবে না। শীতল খুব চিন্তিত ছিল, যেন কোনো ভয়ানক সত্যি তার মনের মধ্যে ছিল। বাবা, কি ভাবছো তুমি এত? বেশি ভেবো না তো। অমাবস্যার রাত্রে তান্ত্রিক মশাই সাধনা করবেন, সব রহস্য খুলে যাবে তো। বাবা, আমার মনে হয় এই সব কিছুর পেছনে অজয়ের হাত আছে। চাকরটা ঠিকই বলছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, কাল রাতে গ্রামে 25 জন মারা গেছে। আর যখন রাত্রিবেলা আমার ঘুম খোলে তখন অজয় বাড়িতে ছিল না। অজয়ের ব্যাপারে আমাদের খোঁজ নিতেই হবে। ওর মা বাবার সঙ্গে দেখা করতে হবে। তার মা বাবা নেই, সে অনাথ।
কিন্তু তুমি যে বলেছিলে ওর মা বাবা ওর সঙ্গেই থাকে। আমি মিথ্যে বলেছিলাম বাবা। তুমি আমার বিয়ে কোনো অনাথের সাথে করবে না, তাই আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু আমি এখন ওর ব্যাপারে সব খবর নেব। শীতল সীতাপুরের রাস্তায় রওনা দেয়, কারণ অজয় তাকে প্রথমবার দেখা করার সময় এটা বলেছিল যে সীতাপুরে থাকে সে। ওখানকার লোক একটা ভয়ঙ্কর সত্যি বলে। অজয় সীতাপুরের নয়, ও যখন 6 বছর বয়স ছিল তখন এখানে এসেছিল আর অনাথালয় থাকতে শুরু করে। সেই অনাথালয়টা কোথায়? আরে অনাথালয়টা তো কেউ জ্বালিয়ে দিয়েছে। কেউ বলে যে অজয় নাকি জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু অজয় অনাথ আশ্রমে কেন আগুন লাগাবে? ওকে দেখে না ঠিক গন্ডগোলে মনে হতো। ও অনাথালয়ের ভেতরে কালো জাদু করতো, তো সেই জন্যই ওকে বের করে দেওয়া হয়। রাগে হয়তো অনাথালয় আগুন জ্বালিয়ে দেয়। এটা শুনে শীতলের পায়ের নিচে মাটি খসে যায়। এখন সে বিশ্বাস করে নেয় যে মাধবপুরের ভয়ঙ্কর ঘটনার পেছনে অজয়ই আছে। কিন্তু সে ভাবে যে সে এরকম কেন করছে, এটা করে সে কি পাচ্ছে। সীতাপুর থেকে ফেরত আসার পথে শীতল খুব ভয়ে ভয়ে ছিল। মাধবপুরে অন্ধকার একটা শয়তানি ছায়ার মতো ছিল। রাস্তা একদম খালি, কেউ ভয়ের চোটে বাড়ির বাইরে বেরোচ্ছিল না। শীতল বাড়ি পৌঁছায়, কিন্তু অজয় বাড়িতে ছিলই না। অজয়, অজয়! প্রধান নিজের তান্ত্রিকের সাথে বিচার বিমর্শ করছিলেন। কি হলো খুকি? বাবা, আমি খবর লাগিয়েছি। গ্রামে যে কালো জাদু হচ্ছে তার পেছনে অজয়েরই হাত আছে। তুমি কি করে জানলে? আমি আজ সীতাপুর গেছিলাম। ওখানে জানতে পারলাম যে অজয় অনাথ আশ্রমে থাকতো আর কালো জাদু করত। তাকে ওখান থেকে বার করে দেওয়া হয়, তখন সে অনাথ আশ্রমে আগুন লাগায়। আর ও এখন এখানেও তাই করছে। এক্ষুনি খুঁজে বের করতে হবে ওকে। ও নিশ্চয়ই কোথাও সাধনা করছে। তান্ত্রিক, প্রধান আর শীতল অজয়কে গ্রামে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। রাত্রি 1টা বেজে গেছিল। ক্লান্ত হয়ে ফেরার পথে তারা শ্মশান ঘাটে আগুন জ্বলতে দেখতে পায়। শ্মশান তলায় আগুনটা কোত্থেকে জ্বলছে? নিশ্চয়ই অজয় ওখানে সাধনা করছে। চলো গিয়ে দেখে আসি। শ্মশান ঘাটের আবহাওয়া ভয়ের মতো ছিল। প্রধান, তান্ত্রিক আর শীতল ওখানে পৌঁছায় আর দেখতে পায় যে অজয় হবন কুণ্ডের সামনে বসে সাধনা করছে। সামনে উমেশের লাশ ছিল আর তার আশেপাশে অনেকগুলো ভুডু পুতুল রাখা ছিল। এটা কি করছো তুমি? সেটাই যেটা আমি 25 বছর আগে তোমরা করেছিলে। আমরা আবার কি করেছিলাম? ওই সত্যিটা নিজেদের মুখে তুমি বলবে এখন। আরে শোনার ক্ষমতা তুমি থাকবেই না, তোমার আমি আর কি বলবো? তান্ত্রিক মন্ত্র জাপ শুরু করেন, কিন্তু যেই মাত্র উনি মন্ত্র জাপ শুরু করেন, অজয় তান্ত্রিকের ভুডু পুতুল হবন কুণ্ডে ফেলে দেয়। পুতুল জ্বলা মাত্রই তান্ত্রিক ওখানেই ছাই হয়ে যায়। এটা দেখে প্রধান ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আমি পুরো গ্রামে বড় দল তৈরি করে নিয়েছি। এক এক করে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, ঠিক যেইভাবে তোমরা আমার মাকে জ্বালিয়ে দিয়েছিলে। কি? কে মেরেছিল তোমার মাকে? সত্যিটা তো প্রধান মশাই বলবেন। তারা, আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, গ্রামের লোকেরা তোমার মাকে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু তাদের কোনো দোষ নেই। আমি ওদেরকে তোমার মায়ের বিরুদ্ধে উস্কে দিয়েছিলাম। কিন্তু কেন? আমার মা তোমার কি ক্ষতি করেছিল? তোমার মা কালো জাদু করতো যে, কিন্তু তোমার মা সেটার ব্যবহার তো লোকেদের উপকারের জন্যই করতো। আমি তখন বললাম যে কয়েকজন লোককে মেরে দিয়ে তাদের সম্পত্তি আমরা নিয়ে নেব সব, কিন্তু তোমার মা বারণ করে দেয়। মা তখন বলছিল যে নিজের বিদ্যার উপযোগ নাকি সবসময় ভালো কাজের জন্যই করেন। আমি তো ভাবলাম যে আমার তান্ত্রিককে দিয়ে এই কাজটা আমি করিয়ে নেব, কিন্তু না ও করলো না, আমাকে করতে দেবে। ও পুজো করতে বসে পড়ে লোকজনকে বাঁচানোর জন্য। আর আমার তান্ত্রিক মশাই একদিন রাত্রে 10টা লোককে মেরে ফেলে। আমি তো জানতাম যে ও হয়তো সত্যিটা করে বলে দেবে, সেই জন্য আমি গ্রামের লোকেদেরকে ওর নামে উস্কে দিই যে ও কালো জাদু করে লোকজনকে মেরে ফেলছে, আর ওরা ওকে গাছে বেঁধে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে তো আমারই ভুল রয়েছে বটে।
এটা শুনে শীতল রাগের চোটে প্রধানের পুতুল আগুনে ফেলে দেয়। প্রধান ওখানেই পুড়ে ছাই হয়ে যান। শীতল, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমার কাছে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো রাস্তা তো ছিলই না। আমিও তোমার জায়গায় থাকতে আমিও হয়তো তাইই করতাম, কিন্তু এখন আমায় কথা দাও যে তুমি তোমার এই বিদ্যা নিজের মায়ের মতোই লোকেদের ভালোর জন্য ইউজ করবে। অজয় শীতলকে কথা দেয় যে এখন সে নিজের কালো জাদুর উপয়োগ শুধু লোকেদের ভালো করার জন্য করবে। মাধবপুরে প্রচার শুরু হয় যে এখন গ্রামে কোনো সংকট নেই, সবাই আবার হাসি খুশি জীবনযাপন শুরু করে।